সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস সেভেনের অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব ক্লাস সেভেনের কোষে দেখি 2.1, অর্থাৎ পেজ নাম্বার 26-এর সব অঙ্ক। অর্থাৎ তোমরা এখানে দেখো পেজ নাম্বার 26-এর পুরো 1 থেকে 12 পর্যন্ত সব অঙ্ক কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে। আর ক্লাস সেভেনের সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্কে ক্লিক করো বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি ক্লাস সেভেনের সব ভিডিও পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব একের দাগের অঙ্কতে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো প্রথমেই আমরা আজকে স্টার্ট করব একের দাগ থেকে। তো দেখো একের দাগের অঙ্কতে কি দেওয়া আছে। দেখো একের দাগের অঙ্কতে দেওয়া রয়েছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, তার মানে 1 কেজি চালের দাম 40 টাকা। তারপরে দেখো দেওয়া রয়েছে 1 কেজি ডালের দাম 100 টাকা। তারপরে দেখো বলে দিয়েছে চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে দেখো প্রথমেই আমরা 1 নাম্বার থেকে স্টার্ট করব। দেখো প্রথমেই আমাদের দেখো বলেই দিয়েছে যে চালের দাম। প্রথমে আমাদের চালের দাম বলেছে, তাই না? চালের দাম কত টাকা বলেছে? বলে দিয়েছে চালের দাম 40 টাকা। ঠিক আছে, পাশে আমি লিখে রাখছি 1 কিগ্রা। 1 কিগ্রার দাম, ঠিক আছে, 1 কিগ্রার দাম কত? 40 টাকা। এবারে দেখো ডালের দাম কত বলেছে। ডালের দাম, দেখো ডালের দাম প্রথম লাইনেই দেখো বলে দিয়েছে। দেখো ডালের দামটা একটু বেশি, কত? 100 টাকা। তাহলে ভালো কথা, 100 টাকা। সব কিন্তু 1 কেজি করে, পাশে আমি দেখো লিখে রাখছি 1 কিগ্রা। সব 1 কিগ্রা চালের দাম বলে দিয়েছে, 1 কিগ্রা ডালের দাম বলে দিয়েছে। এবারে আমাদের কাছে কি জানতে চাইছে? চাল ও ডালের দামের অনুপাত। তাহলে চলো আমরা উত্তর লিখবো এবারে। খুব ছোট ছোট অঙ্ক, দেখো উত্তর লিখবো আমরা। বলে দিয়েছে চাল ও ডালের দামের অনুপাত, তাহলে দেখো আমি লিখবো চাল। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? ডালের চাল ও ডালের দামের অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো কিরকম ভাবে লিখবো? চাল ও ডালের দামের অনুপাত। বলে দেখো আমি এখানে কি দেবো? সমান চিহ্ন। এবারে বলো প্রথমে আমরা কোন শব্দটা লিখেছি, কোন শব্দটা আমি দেখো প্রথমে লিখেছি। দেখো এখানে আমি চাল, চাল শব্দটা যেহেতু আমি প্রথমে লিখেছি, তাহলে চালের দামটাকে আমরা প্রথমে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো চালের দাম কত। এই দেখো চালের দাম হলো 1 কেজি চালের দাম হলো কত? 40 টাকা। তাহলে আমি এখানে কি লিখবো? 40, বোঝা গেল। তারপরে দেখো আমি কার দাম লিখেছি, প্রথমে চাল রয়েছে সেই জন্য চালের দামটাকে লিখলাম। তারপরে দেখো ডাল রয়েছে, তাহলে এবারে আমি কি করব? ডালের দামকে লিখবো। বলো ডালের দাম কত? 1 কেজি ডালের দাম, এই যে দেখো 1 কেজি ডালের দাম হলো কত? 100 টাকা। তাহলে চলো আমি এখানে লিখবো কত? 100। বোঝা গেল। এবারে দেখো বলে দিয়েছে অনুপাত। দেখো এই যে এই শব্দটা অনুপাত, অনুপাত মানে কি? ইস টু। অনুপাত মানে ইস টু, আমরা এরকম চিহ্ন দেবো, এটাকে আমরা বলি কি? অনুপাত। তাহলে অনুপাত করলাম, এবারে কাটাকুটি করব, অঙ্ক শেষ। দেখো কাটাকুটি করি। অনুপাতের মানে এই সাইডে আর এই সাইডে কি কি মিল পাচ্ছি বলো তো? কি কি মিল পাচ্ছি? এই দেখো এই দিকেও জিরো, এই দিকেও জিরো, কেটে গেল। তাহলে এ দেখো পড়ে থাকছে কি? দেখো 4:, পড়ে থাকছে 10। এবারে তোমরা আমাকে বলো যে 4 আর 10 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 4 আর 10 দুজনকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? 2 দিয়ে আমি যদি 4কে ভাগ করি কত হবে? হবে 2। আর 2 দিয়ে আমি যদি 10কে ভাগ করি কত হবে? 5। তাহলে আমি পেলাম কত? এই যে দেখো এইখানে পেয়েছি 2, দেখতে পেয়েছো তো? এই যে দেখো এখানে পেয়েছি 2:, তারপরে দেখো এখানে আমি পেলাম কত? 5। তাহলে কত হলো অ্যান্সার? 2:5। এই তো আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। চলো এবারে আমরা করব কতর দাগেরটা? 2-এর দাগেরটা। তো দেখো 2-এর দাগের অঙ্কে বইয়ের মধ্যেই দেখো একটা ত্রিভুজ আঁকা আছে, ওই ত্রিভুজটাকেই আমি আবার আঁকছি। তাহলে দেখো ত্রিভুজটার দেখবে নাম দেওয়া রয়েছে BAC। আচ্ছা কোণগুলো দেখো কত বলেছে? একটা এই কোণটা 50 ডিগ্রি, তারপরে দেখো এই কোণটা তোমার কত? 60 ডিগ্রি, এই কোণটা তোমার কত? 70 ডিগ্রি। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? অনুপাত। কোণ BAC
ইস টু, তারপরে দেখো বলেছে কোণ এ বি সি ইস টু, তারপরে দেখো বলে দিয়েছে কোণ এসিবি এর অনুপাত কত হবে। এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এই যে কোণটা রয়েছে বিএসি, এই কোণটার প্রথম ওই মাঝখানের লেটারটা কি রয়েছে, দেখো মাঝখানের লেটারটা দেখো রয়েছে এ, তাই না, দেখো এই যে দেখো এ, তার মানে আমরা কোণ এটা দেখব কত, মাঝখানের লেটারটাই হলো কোণের আসল নাম। যেমন এই কোণের নাম কি বিএসি, তো আমরা মাঝখানের লেটারটা দেখব, মাঝখানের লেটারটা কি এ, তাহলে এ হলো কোণের আসল নাম। তারপরে দেখো এর দেখো যে মাঝখানের লেটার দেখো কি রয়েছে বি, দেখতে পাচ্ছ বি রয়েছে, তাহলে এই কোণটার নাম হলো কি কোণ বি। এই কোণটার দেখো মাঝখানের লেটারটা কি রয়েছে সি, তাহলে সি হলো এর আসল নাম। তাহলে দেখো এই কোণটার আসল নাম হলো কি বললাম এ। তাহলে চলো আমরা এ কোণের মান কত দিয়েছে দেখি, এই যে দেখো, এই যে দেখো এ কোণের মান কত, দেখো এ কোণের মান হলো 60 ডিগ্রি, তাহলে এর নিচে আমি কত লিখবো 60 is to, দেখো এই কোণটার নাম কি, এই যে দেখো এই কোণটার নাম হলো তোমার বি, দেখতে পাচ্ছ মাঝখানের লেটারটা তো বি, তাহলে বলো বি কোণের মান কত, এই যে দেখো বি কোণের মান হলো তোমার 50 ডিগ্রি, তাহলে বি কোণের নিচে আমি কত লিখবো 50 is to, তারপরে দেখো এর মাঝখানের লেটার কি রয়েছে, মাঝখানের দেখো লেটার রয়েছে দেখো সি, তাহলে সি, এই যে দেখো সি কোণের মানটা কত, দেখো 70 ডিগ্রি, তাহলে ওর নিচে আমি কত লিখবো 70, বোঝা গেল। তাহলে তিনটে কোণের অনুপাত আমি পেয়ে গেলাম। এবারে বলো তিনটে জায়গাতে কি মিল আছে, যদি কিছু মিল থাকে কেটে দেব। এই যেমন মিল আছে দেখো এইদিকে 0 0 0 কেটে গেল, তাহলে থাকছে কত 6:5:7, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল দুয়েরটা। চলো চলে যাই তিনের দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে, তিনের দাগে। তো দেখো তিনের দাগে কি বলেছে, তিনের দাগে দেখো বলেছে একটা পেন্সিলের দাম 3 টাকা, একটা লজেন্সের দাম 50 পয়সা। তাহলে চলো আমি আগে লিখি, একটা একটি পেন্সিলের দাম, ঠিক আছে, একটি পেন্সিলের দাম কত বলেছে, একটা পেন্সিলের দাম মাত্র 3 টাকা, মাত্র 3 টাকা। তাহলে 3 টাকা লিখলাম, তারপরে দেখো বলেছে একটি লজেন্সের দাম, দেখো আমি এখানে লিখছি একটি লজেন্সের দাম, লজেন্সের দাম, একটি লজেন্সের দাম কত টাকা বলেছে 50 পয়সা। এবারে দেখো এখানে না একটা গন্ডগোল হয়ে গেছে, কি গন্ডগোল বলো তো, দেখো এখানে রয়েছে টাকা আর এখানে দেখো রয়েছে কি পয়সা, তাই না, যেটা গন্ডগোল পাকিয়েছে। এই যে দেখো এখানে কি রয়েছে তোমার 3 টাকা আর এখানে রয়েছে পয়সা, তাহলে আমরা কি করব বলো তো, দুটোকেই পয়সায় পরিণত করব, না হয় দুটোকেই টাকায় পরিণত করব। তো আমি না দুটোকেই পয়সায় পরিণত করছি। তো তোমরা এটা সবাই জানো যে 1 টাকা মানে কত পয়সা হয় বলো তো, 1 টাকা মানে মনে রাখবে 100 পয়সা, আমি প বলে লিখলাম, প মানে পয়সা, ঠিক আছে, 100 পয়সা। তাহলে 1 টাকা মানে কত 100 পয়সা, তার মানে বলো 3 টাকা মানে কত পয়সা হবে, 3 টাকা মানে হলো 300 পয়সা, পয়সাকে আমি প এরকম ভাবে লিখছি, ঠিক আছে। তাহলে 3 টাকা মানে কত 300 পয়সা। তাহলে এবারে আমরা আবার বলতে পারি যে একটা পেন্সিলের দাম কত, 3 টাকা, আর বলবো না 3 টাকা মানেই কি 300 পয়সা, তাহলে একটা পেন্সিলের দাম 300 পয়সা। আর একটা লজেন্সের দাম কত, একটা লজেন্সের দাম 50 পয়সা। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো বলেছে একটা পেন্সিল ও একটা লজেন্সের দামের অনুপাত। তাহলে চলো আমরা লিখব পেন্সিল আর লজেন্সের দামের অনুপাত। তাহলে চলো আমরা এরকম ভাবে উত্তর লিখব, লিখব পেন্সিল, পেন্সিল ও লজেন্সের, লজেন্সের কি লিখবো দামের অনুপাত, দামের অনুপাত। তাহলে বলো কি হবে দামের অনুপাত, তোমরা বলবে, দেখো আমি এখানে সমান চিহ্ন দেব, পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত। তাহলে তোমরা বলো পেন্সিলের দাম কত, 3 টাকা, দেখো পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম কত 3 টাকা, কিন্তু আর আমি ওটাকে 3 টাকা বলছি না, এখন আমি বলবো 300 পয়সা, ঠিক আছে। তাহলে পেন্সিলের দাম কত 300,
পয়সা। আর দেখো লজেন্সের দাম কত, লজেন্স এই যে দেখো একটা লজেন্সের দাম কত, এই যে দেখো 50 পয়সা। তাহলে দেখো আমি এখানে লিখছি 50 বলে। এবার অনুপাত বলেছে, দেখো এখানে অনুপাত, অনুপাত মানে আমরা কোন চিহ্নটা দেব, ইস টু। তাহলে চলো আমি এখানে কি দেবো, ইস টু, এই যে দেখো ইস টুর চিহ্ন দিলাম। ঠিক আছে, এবারে কাটাকুটি করব, দেখব এইখানে আর এইখানে কোনো মিল আছে যেটা কেটে যেতে পারে, দেখি তো। দেখো এইদিকে জিরো, এইদিকে জিরো, কেটে দিলাম। তাহলে এখানে কত পড়ে থাকছে, 30, আর এখানে 5। তাহলে তোমরা আমাকে বলো 30 আর 5 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায় বলো। 30 আর 5 দুজনকেই আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 দিয়ে, আগে আমি এখানে লিখে রাখি, হ্যাঁ, তাহলে এখানে পড়ে রয়েছে কত, 30:5। তাহলে বলো 5 দিয়ে 5কে ভাগ করলে আমরা কত পাবো, 1 পাবো। 5 দিয়ে 30কে ভাগ করলে কত পাবো, 6 পাবো, কারণ 5 6 30। তাহলে এখানে থাকছে কত, 6:2। আর এখানে থাকছে কত, 1, 6:1। বোঝা গেল, 6:1। তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, 3-এরটা। চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে, আমাদের তো 3 হয়ে গেল, এবারে দেখো আমরা চলে যাব 4-এর দাগে। দেখো 4-এর দাগের অঙ্কে বলেছে একটা আধুলি 1 টাকা আর 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। দেখো আধুলি মানে কি জানো তো, আধুলি মানে হলো 50 পয়সার কয়েন। ঠিক আছে, 50 পয়সা। তো এই 50 পয়সা আগেকার দিনে ছিল, এখন আর কিন্তু দেখা যায় না, 50 পয়সার কয়েন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো বলে দিয়েছে 1 টাকার মুদ্রা মানে কি, এই যে দেখো 1 টাকার কয়েন, তোমরা তো সেটা দেখেছো। আর তারপরে দেখো এটা বলেছে 2 টাকার কয়েন, মানে 2 টাকার কয়েনও তোমরা দেখেছো। তাহলে তোমরা দেখেছো 2 টাকার কয়েন দেখেছো, 1 টাকার কয়েনও দেখতে পেয়েছো, কিন্তু 50 পয়সার কয়েন হয়তো তোমরা কোনোদিনই দেখোনি, বা যদি বাড়িতে পুরনো পড়ে থাকে তাহলে হয়তো দেখেছো। তাহলে 50 পয়সার কয়েন, 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন। তাহলে দেখো এখানে এই যে কয়েন দুটো রয়েছে, এই কয়েন দুটো কিন্তু দেখো রয়েছে টাকায়, তাই না, টাকায়। আর এই কয়েনটা রয়েছে দেখো পয়সায়, তাই না। তাহলে আমি তোমাদেরকে আগের অঙ্কটাতেই বললাম, হয় তুমি সবাইকে টাকা বানাও, নাইলে সবাইকে পয়সা বানাও। তো সবাইকে পয়সা বানানোই সুবিধাজনক। ঠিক আছে, আমি যদি সবাইকে পয়সা করি তাহলে সুবিধা হবে। চলো, তাহলে যেমন দেখো বলেছে একটা আধুলি, তাই তো। তাহলে একটা আধুলি মানে কত, 50 পয়সা। দেখো আমি এখানে লিখে রাখছি একটি আধুলি। ঠিক আছে, একটি আধুলি, আধুলি, আধুলি মানে কত বললাম আমি, 50 পয়সা। 50 পয়সাকে বলা হয় আধুলি, 50 পয়সার কয়েন যদি কারোর বাড়িতে থাকে দেখবে। আচ্ছা তারপরে দেখো 1 টাকার কয়েন। তাহলে আমি এখানে লিখতে পারি কি, একটি 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা। তার মানে আমরা কি বলতে পারি, 1 টাকার মুদ্রা, 1 টাকার কয়েন মানে বলো, 1 টাকা মানে কত পয়সা, এই যে দেখো, এই যে 1 টাকা মানে কত পয়সা, 1 টাকার মুদ্রা মানে কি, 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন মানে হলো 100 পয়সা। দেখবে একটু আগেই আমি তোমাদের লিখে দিয়েছিলাম 1 টাকা মানে কি, 100 পয়সা, তাই না। আচ্ছা চলো, 1 টাকা মানে হলো 100 পয়সা। এবারে দেখো বলে দিয়েছে 2 টাকার কয়েন। তাহলে আবার দেখো আমি লিখছি একটি 2 টাকার কয়েন, 2 টাকার মুদ্রা, কয়েন মানে কি, মুদ্রা। ঠিক আছে, 2 টাকার কয়েন বা 2 টাকার মুদ্রা। তাহলে তোমরা আমাকে বলো যে 2 টাকার মুদ্রা মানে তাহলে কত পয়সা হবে, 2 টাকার মুদ্রা মানে হবে 200 পয়সা, তাই না। বোঝা গেল, 1 টাকা মানে যদি হয় তোমার 100 পয়সা, 1 টাকা মানে আমরা কি জানি, দেখো আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ দেখো, এটা মনে রাখবে, 1 টাকা মানে হলো, 1 টাকা মানে হলো কি তোমার 100 পয়সা, পয়সাকে আমি বলে লিখে রাখলাম। 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 2 টাকা মানে কত হবে, 200 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা। বোঝা গেল। চলো এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, অ্যান্সারটা এবারে আমরা লিখবো। বলে দিয়েছে দেখো, এই যে আধুলি মানে 50 পয়সা, 1 টাকা আর 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে চলো আমরা মুদ্রার মূল্যের অনুপাত লিখবো। তাহলে দেখো আমি এখানে লিখছি, কি লিখবো, 50 পয়সা
বা 50 পয়সাকে আমরা কি বলে থাকি? আধুলি। তাহলে আধুলি, আমি দেখো এখানে লিখছি উত্তর বলে, আধুলি সব একটা করে কিন্তু, হ্যাঁ, সব একটা করে, একটা আধুলি, একটা 1 টাকা, একটা 2 টাকা। তাহলে দেখো আমি এখানে লিখছি আধুলি, তারপরে 1 টাকার মুদ্রা, 1 টাকা মুদ্রা ও 2 টাকার, 2 টাকার মুদ্রার, মুদ্রার 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত, মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে দেখো এখানে সব কিন্তু একটা করে, হ্যাঁ, একটা আধুলি, আমি আর একটা আধুলি লিখিনি, আমি শুধু আধুলি বলে লিখলাম। আধুলি 1 টাকার কয়েন, ঠিক আছে, 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন মানে 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে বলো আধুলি মানে আমরা কত জানি? আধুলি মানে আমরা জানি 50 পয়সা। 1 টাকার মুদ্রা মানে আমরা কত জানি? 100 পয়সা। 2 টাকার মুদ্রা মানে আমরা কত জানি? 200 পয়সা। এবং তাদের কি অনুপাত, অনুপাত মানে আমি কি চিহ্ন দেবো? এই যে ইস টু, এরকম অনুপাত দেব। আর আমি দেখব তিনটে জায়গাতে কি মিল আছে, যদি কোনো মিল থাকে সেটাকে কেটে দেব। যেমন দেখো এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, কেটে দিলাম। তারপরে দেখো কি পড়ে থাকছে এখানে? 5। তারপরে অনুপাত দেব, তারপরে কি থাকছে? 10। তারপরে অনুপাত দেব, কি পড়ে থাকছে? দেখো 20 পড়ে থাকছে, তাই না? এবারে তোমরা বলো এই তিনজনকেই আমরা কি দিয়ে ভাগ করতে পারি? তিনজনকেই আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে। 5 দিয়ে আমি যদি 5কে ভাগ করি কত পাবো? 1। 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি কত পাবো? 5 2 10। 5 দিয়ে আমি যদি 20কে ভাগ করি কত পাবো? 5 4 20। তাহলে আমি অ্যান্সার পেলাম কত? 1:2। তারপরে দেখো এখানে কত রয়েছে? 2:2। এখানে দেখো কত রয়েছে? 4। 1:2:4, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা। 5-এর দাগে দেখো কি বলে দিয়েছে? উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই যে রয়েছে তার নাম হলো উমা। চলো তো উমার বয়সটা দেখি আমরা এখানে। উমার বয়স, তাহলে দেখো আমি এখানে লিখছি উমার বয়স। উমার বয়সটা কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস। তো আমরা না কি করব? সব বয়সগুলোকে মাসে নিয়ে আসব, যত রকমের বয়স আছে সবাইকে মাসে নিয়ে আসব। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ভাবো একটা বাচ্চার বয়স 2 বছর, ভাবো একটা বাচ্চার বয়স 2 বছর, তার মানে বলো তো 2 বছর মানে কত মাস? এটা কিন্তু তোমরা সবাই পারবে। 2 বছর মানে ক মাস? 24 মাস, তাই তো? 2 বছর মানে 24 মাস, তাই না? 1 বছর মানে ক মাস? 12 মাস। এগুলো তো তোমরা সবাই জানো যে 1 বছর মানে ক মাস হয়? 1 বছর মানে হয় 12 মাস। তাহলে 2 বছর মানে কত? 24 মাস। 3 বছর মানে কত? 36 মাস। তাহলে এগুলো আমরা কি করে বের করছি? গুণ করে। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে বলো 2 বছর মানে কত মাস, তাহলে তোমরা যে 24 মাস বলছো, কি করে বলছো 24 মাস? বলো 2 বছর মানে তোমরা 24 মাস কি করে বলছো? কারণ তোমরা 2-এর সাথে 12কে গুণ করছো, করে তোমরা 24 পাচ্ছ, এবং সেই জন্য তোমরা বলছো যে 2 বছর মানে কি? 24 মাস। ঠিক আছে, তাহলে বছরকে মাসে পরিণত করতে গেলে কি করতে হয়? 12 দিয়ে গুণ করতে হয়, তাই না? 12 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 বছর মানে 12 মাস। তাহলে চলো, এই যে উমার বয়স 12 বছর, 12 বছর মানে ক মাস হবে? চলো আমরা দেখি। 1 বছর মানে তো 12 মাস। 2 বছর মানে আমি 2-এর সঙ্গে 12 গুণ করছি। 3 বছর যদি কারোর বয়স হতো তাহলে আমি 3-এর সঙ্গে 12কে গুণ করতাম। কিন্তু এখানে বয়সটা কত? 3 বছর নয়, কিন্তু এখানে বয়সটা হলো 12 বছর। তাহলে আমি 12-র সাথে 12 গুণ করব, তাই না? তাহলে 12-র সাথে 12 গুণ করলে এখানে হবে 24। তাহলে হচ্ছে কত? 144। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 144।
তাহলে আমি কি করলাম, এই 12-র সাথে কত গুণ করলাম, এইখানে এই যে 12, তার সাথে আমি গুণ করলাম 12কে, তাই না? 12 দিয়ে গুণ করলাম, আর এখানে +6 যেমন আছে আছে। তাহলে কত হবে, 12 আর 12 যোগ করলে কত, এই গুণ করলে কত পেলাম আমি, 144। তাহলে গুণ করে কত পেলাম, 144, প্লাস এখানে দেখো রয়েছে 6। তাহলে 144 আর 6 যোগ করলে কত হবে, হবে কিন্তু 150 মাস। ঠিক আছে, তাহলে উমার বয়স আমি কত বলবো, 12 বছর 6 মাসকে আমি কি বলবো, 150 মাস, তাই না? চলো একইভাবে আমি এবারে কার বয়স বের করবো বলো তো, বলো কার বয়স বার করবো। এরপরে যে রয়েছেন তার নাম রাতুল, রাতুলের বয়স বের করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে লিখবো রাতুলের বয়স, রাতুলের বয়স কত বলেছে, রাতুলের বয়স তোমরা বলো, রাতুলের বয়স কিন্তু দেখবে বলেছে 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস। তাহলে কি করব বলো, 12 বছর, 12টা বছর, তাহলে এই বছরটাকে আমি মাসে নিয়ে যাব। তাহলে এই বছরটাকে মাসে নিয়ে যেতে গেলে কি করব, এই যে বছরটা রয়েছে 12, তাকে আমি গুণ করব কত দিয়ে বলো, বছরকে মাসে নিয়ে যেতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়, প্লাস এই মাসটা যেমন আছে রেখে দেব, তাই না? চলো বোঝা গেল, তাহলে 12 বছরকে আমি মাসে নিয়ে যাওয়ার জন্য আবার 12 দিয়ে গুণ করলাম। তাহলে বলো কত হবে, 12 আর 12 গুণ করলে দেখো এখানেই আমরা পেয়েছিলাম 144, প্লাস এই 4টা যেমন আছে আছে। তাহলে বলো 144 আর 4কে যোগ করলে কত পাবো, পাবো 148 মাস। ঠিক আছে, তাহলে রাতুলের বয়স কত, 148 মাস। এর পরের জন যে রয়েছে তার নাম হলো কিন্তু নূরজাহান। ঠিক আছে, নূরজাহান। তাহলে দেখো নূরজাহানের বয়স কত রয়েছে বলো, নূরজাহানের বয়স রয়েছে কিন্তু 12 বছর, শুধু 12 বছর। তাহলে 12 বছরটাকে আমি কি করব, মাসে নিয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে, এই 12টাকে কি করতে হবে, গুণ করতে হবে। কত দিয়ে করব, এই 12টাকে যে আমি গুণ করব কত দিয়ে করব, বছর থেকে মাসে যেতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হচ্ছে বলো, 12 আর 12 গুণ করলে দেখো এখানেই আমরা জেনেছি যে 12 আর 12 গুণ করলে হয় 144, 144 মাস। ঠিক আছে, 144 মাস। তাহলে তিনজনের আমি বয়স কিন্তু জানতে পেরে গেছি, মাসে মাসে জানতে পেরে গেছি। দেখো উমার বয়স কত মাস, 150 মাস। আচ্ছা ভালো কথা, 150 মাস। আচ্ছা এই রাতুলের বয়সটা কত, রাতুলের বয়সটা 148 মাস, এই যে দেখো 148 মাস। নূরজাহানের বয়স কত, 144 মাস। তাহলে তিনজনের বয়সের অনুপাত কত বের করব আমরা। চলো আমার না উপরে আর জায়গা নেই বলে আমি এই অংশটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এই অংশটাকে মুছে দিলাম। এবারে চলো আমি লিখব তিনজনের বয়সের অনুপাত। তিনজনের উত্তরে এরকম ভাবে লিখব, তিনজনের বয়সের অনুপাত, তিনজনের বয়সের অনুপাত, তিনজনের বয়সের অনুপাত। তাহলে চলো আমরা অনুপাত করব তিনজনের বয়সের। তাহলে তোমরা আমাকে বলো তিনজনের যে বয়স লিখবো, প্রথম জনের নাম কি ছিল, উমা, যেটা আমি এক্ষুনি মুছে দিলাম। তাহলে উমার বয়সটা কত মাস, এক্ষুনি আমরা করেছি, উমার বয়স হলো 150 মাস। ইস টু, অনুপাত করতে বলেছে যেহেতু সেই জন্য আমরা ইস টু, তাই না? তারপরে রাতুল, রাতুলের বয়সটা কত, এই যে দেখো রাতুলের বয়সটা 148 মাস, 148 ইস টু নূরজাহান, নূরজাহানের বয়স কত বলো, নূরজাহানের বয়স হলো 144। বোঝা গেল? তাহলে এই হলো তিনজনের বয়স এবং তাদের অনুপাত। তাহলে এবারে আমরা দেখব এই তিনজনকেই কিছু দিয়ে কাটাকুটি করা যায় কি না। দেখি তো তিনজনকেই কি কিছু দিয়ে ভাগ করা যায়। তার আগে আমি এইগুলোকে মুছে দিই, এগুলোকে না মুছে দিচ্ছি আমি। দেখি এবারে তিনজনকেই কিছু দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো এর লাস্টের সংখ্যাটা 4 জোড় সংখ্যা, লাস্টে 8 জোড় সংখ্যা, আর লাস্টে 0 থাকলে তাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 144কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 144কে আমি যদি 2 দিয়ে ভাগ করি
2 সাথে 14, 4 নাববে, 2 দুগুণে 4, তাহলে কত হবে? হবে 72। 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি কত হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 2 সাথে 14, উপর থেকে 8 নাববে, তাহলে কত হবে? 2 4-এ 8, কত পেলাম? 74। 2 দিয়ে আমি যদি 150-কে ভাগ করি কত পাবো? 150-কে আমি যদি ভাগ করি 2 দিয়ে, 2 সাথে 14, বিয়োগ করলে 1, ওপর থেকে 0 নামলো, 2 5-এ 10, তাহলে কত পেলাম আমি? 75। ঠিক আছে, তাহলে আমি সবাইকে কত দিয়ে কাটলাম দেখো, এই যে সবাইকে দেখো আমি 2 দিয়ে ভাগ করেছি, তাই না? 2 দিয়ে, তাহলে একে 2 দিয়ে কেটেছি, একে 2 দিয়ে কেটেছি, একে 2 দিয়ে কেটেছি, কেটে পেয়েছি এই অ্যান্সারগুলো। তাহলে এই তো হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা যাব 6-এর দাগের অঙ্কটাতে। তো দেখো 6-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো 6-এর দাগের অঙ্কে বলে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে এরকম হয়, সমকোণী মানে যার একটা কোণ সমকোণ, ঠিক আছে, দেখতেই ত্রিভুজটা হয় এরকম, ঠিক আছে, এই হলো সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হয় 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে সমকোণী সমদ্বিবাহু, তাই তো কথাটা কি বলেছে? সমকোণী, আমি দেখো লিখে রাখি, সমকোণী, সমকোণী মানে হলো 90 ডিগ্রি, দেখো আমি এখানে 90 ডিগ্রি দিয়েছি। তার পরের শব্দটা হলো সমদ্বিবাহু, সমদ্বিবাহু তার মানে কি? সমদ্বিবাহু মানে কি? যার দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা হবে সমান, ঠিক আছে, তাহলে দুটো বাহু সমান হলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে কি হবে? এই দুটো কোণও হবে সমান। তাহলে বলো একটা ত্রিভুজের তিনটে কোণ, তিনটে কোণের মান হলো 180, সেখানে যদি একটা কোণ হয় 90 ডিগ্রি, তাহলে বাকি এই দুটো কোণ কত হবে? 90 ডিগ্রি, তাই না? তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের টোটাল মান কত? এইটা এইটা এইটা, তিনটে কোণের টোটাল মান 180, তার মধ্যে একটা কোণের মান আমি জানি 90, তাহলে বাকি দুজনের মান কত? তাহলে এই 90টাকে বিয়োগ করলেই আমি পেয়ে যাব বাকি দুজনের মান, তাহলে এই দুটো মিলে হলো 90। কি বললাম? এই দুটো মিলে হলো 90, ঠিক আছে, এইটা আর এইটা দুজন মিলে 90, তাহলে দুজন মিলে যদি 90 হয় তাহলে এক একটা কত করে হবে? দুটো মিলে যদি 90 হয় তাহলে এক একটা কত করে হবে? 45 করে, এটা 45, এটা 45 করে হবে, তাই কি না বলো? হাফ হাফ হবে। তাহলে এবারে আমরা লিখব যে বলেছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, আমি এখানে লিখছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, ত্রিভুজের কোণগুলির অনুপাত, কোণগুলির অনুপাত, কোণগুলির কি লিখবো আমরা? অনুপাত। তাহলে কোণগুলোর অনুপাত কত হবে বলো? কোণগুলোর অনুপাত কত হবে? তাহলে এই দেখো এই কোণটা কত? তোমার 90 ডিগ্রি, তাই তো, আমি দেখো এখানে লিখছি 90 ডিগ্রি। আচ্ছা তারপরের কোণটা কত? তারপরের বাকি কোণগুলো কত করে? একটা কোণ তো 90 ডিগ্রি ইস টু, আচ্ছা এই কোণটা কত? এই যে দেখো 45, তাহলে 45 ইস টু আরেকটা কোণ কত? এই কোণটা দেখো 45, তাহলে সব কটা কোণ কত করে হলো? 45, তাই না? তাহলে অনুপাত করো, মানে বলো এদের তিনজনকেই কি দিয়ে ভাগ করা যাবে? কি দিয়ে ভাগ করা যাবে তিনজনকে? দেখো তোমরা সবাই 15-র নামটা জানো তো? 15-র নামটা, 15 তিনে কত হয়? 45, 15 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, 3, 15 তিনে 45, 3, তারপরে কি হয়? 15 4-এ 60, 15 5-এ 75, তারপরে 15 6 হয় 90, তাই না? 15 6-এতে 90, তাহলে 6, ঠিক আছে। আবার দেখো 6, 3 আর 3কে কি দিয়ে কাটাকুটি করা যায় বলো? 6, 3 আর 3কে 3 দিয়ে কাটাকুটি করা যায়, 3 দিয়ে, 3 দিয়ে আমি 3কে কাটলে পাবো 1, 3 দিয়ে আমি যদি 3কে কাটি পাবো 1, 3 দিয়ে 6কে কাটলে কত পাবো? 2, কাটছি মানে কি? আমি ভাগ করছি। 3 দিয়ে আমি যখন এই 3কে ভাগ করলাম, আমি যদি 3কে ভাগ করি 3 দিয়ে কত হবে? 3 1-কে 3, কত হবে? 1 হবে, তাই না?
3 দিয়ে যখন আমি 6কে ভাগ করছি কত হবে? 6কে আমি যখন 3 দিয়ে ভাগ করছি, 3 দুয়ে 6, তাই না? কত পাচ্ছি? 2। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার, 2:1:1। ঠিক আছে? তাহলে দেখো 7 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ দেখতে কেমন হবে? সমবাহু ত্রিভুজ দেখতে এরকম হবে, যার প্রত্যেকটা বাহু হলো সমান, প্রত্যেকটা বাহু সমান, যার তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় কত করে জানো? 60 ডিগ্রি করে। মানে এটা 60, এটা 60, এটা 60, সবাই 60 ডিগ্রি করে হয়। তাহলে দেখো আমরা লিখবো সমবাহু ত্রিভুজের কি বলে লিখবো আমরা? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমবাহু ত্রিভুজের কোণগুলির কি লিখবো আমরা? অনুপাত। তাহলে বলো কি হবে সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত? তাহলে প্রত্যেকটা কোণ আমরা কত করে দেখলাম? এই কোণটা যেমন দেখো তোমার 60:2, তারপরে এই কোণটা কত? 60। ঠিক আছে? তারপরের কোণটা কত? দেখো এই যে দেখো 60 করে। তাহলে এবারে বলো এই তিনজনকেই কি দিয়ে ভাগ করা যায়? তিনটে জায়গায় কি মিল আছে আগে আমরা দেখি। এই যেমন দেখো 0:0:0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? 6:2, তারপরে দেখো 6:2, তারপরে দেখো রয়েছে 6। তাহলে 6, 6 আর 6 তিনজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে হবে কত? 1। 6 দিয়ে এই 6কে ভাগ করলে কত হবে? 1। 6 দিয়ে এই 6কে ভাগ করলে কত হবে? 1। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 1:1:1। বোঝা গেল? তো দেখো এবারে আমরা স্টার্ট করব সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যেটা দেখো তোমরা 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগের অঙ্কে কিন্তু স্টার মার্কিং করবে, প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে? কতর দাগ বললাম আমি? 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগের অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিবিআই বলে তোমরা কিন্তু স্টার মার্কিং করে রাখবে। তো দেখো আমরা 8-এর দাগের অঙ্কে চলে আসি। 8-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তাহলে দেখো প্রথমে যে অনুপাতটা দিয়েছে সেটাকে আমরা আগে লিখি। প্রথমে কার কার বয়সের অনুপাত দিয়েছে? পুলকবাবু ও মানিকবাবু। তাহলে আমরা প্রথমেই কি লিখবো? পুলকবাবু পুলকবাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত। মানিক বাবুর বয়সের অনুপাত। বাবুর বয়সের, মানিক বাবুর বয়সের, তাহলে আমরা কি লিখবো? বয়সের অনুপাত। ঠিক আছে? পুলক বাবু আর মানিক বাবুর বয়সের অনুপাত বলে দেখো আমি এখানে সমান চিহ্ন দিচ্ছি। তাহলে বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত, দেখো কত লেখা রয়েছে? 7:2 দিয়ে দেখবে লেখা রয়েছে 9, তাই তো? তারপরে দেখো নিচের লাইনে কি লেখা আছে, দেখবে লেখা রয়েছে মানিক বাবুর বয়স 72 বছর। তাহলে সেটাও আমি দেখো এখানে লিখবো যে মানিক বাবুর বয়স কত? মানিক বাবুর বয়স, দেখো মানিক বাবুর বয়স হলো কত বলে দিয়েছে? বলে দিয়েছে 72 বছর। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? মানিক বাবুর বয়স তো বলে দেওয়াই রয়েছে। দুজন বন্ধু রয়েছে পুলক আর মানিক, তাদের মধ্যে মানিকের বয়স জেনে গেছি, তাহলে পুলকের বয়স আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমি এবারে লিখবো অতএব, কি লিখবো? পুলক বাবুর বয়স, তাই তো? পুলক বাবুর বয়স বলে দেখো আমি এখানে লিখবো পুলক বাবুর বয়স। খুব ভালো করে তোমরা এই জায়গাটা কিন্তু বুঝবে, এই জায়গাটাই হলো মানে আসল জায়গা, মেন জায়গাই হলো এইটা। খুব ভালো করে দেখো পুলক বাবুর বয়স আমরা কিভাবে বের করব। একজনের বয়স আমরা জানি, সেটা কত? 72। যেটা হলো মানিক বাবুর বয়স, সেটা জানি। যেটা জানি, যার বয়সটা আমরা জানি তার বয়সটা আগে আমরা লিখে নেব। 72 লিখে নিলাম। তাহলে প্রথমে আমরা কি লিখবো? যার বয়সটা জানি, জানি যেটা লিখে নিলাম। এবারে আমরা গুণ চিহ্ন দেব, দাগ কাটবো। দাগের ওপরে কি লিখবো আর নিচে কি লিখবো? দেখো আমরা কার বয়স বের করছি বলো তো? কার বয়স আমরা বের করছি তোমরাই বলো। আমরা কিন্তু এখানে বের করছি পুলক বাবুর বয়স, তাই তো? তাহলে তাহলে দেখো যার বয়সটা আমরা বের করছি
তার বয়সটা দেখব অনুপাতে কত রয়েছে, তার বয়সটা আমরা দেখব অনুপাতে কত রয়েছে। এই যে অনুপাতের জায়গাটায় দেখবে কি লেখা রয়েছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত। তার মানে প্রথমে কার নাম রয়েছে, পুলকবাবু, তার মানে প্রথম নাম্বারটা হলো পুলক, 7টা হলো পুলক, ঠিক আছে। তারপরে রয়েছে মানিকবাবু, তাহলে পরের নাম্বারটা হলো মানিকবাবু, বোঝা গেল। তাহলে বোঝা গেল তো প্রথম নামটা কার, পুলক, তাহলে প্রথম নাম্বারটা হলো পুলকের, ঠিক আছে, পুলকের নাম্বার হলো 7। আচ্ছা সেকেন্ড নাম্বারটা, সেকেন্ড নামটা কি রয়েছে, সেকেন্ড নাম রয়েছে মানিক, তাহলে এই নাম্বারটা হলো মানিক, আর এই নাম্বারটা হলো কি, এই নাম্বারটা হলো পুলক। এবারে আমার কাছে জানতে চেয়েছে পুলক বাবুর বয়স, তাহলে বলো পুলক মানে কত হবে, পুলক মানে হলো তোমার 7, তাই তো। তাহলে যার বয়স জানতে চেয়েছে তার নাম্বারটাকে আমি লিখবো কোথায়, ওপরে, দাগের ওপরে, ঠিক আছে। তাহলে 7কে আমি লিখবো দাগের ওপরে, বোঝা গেল আমি কেন ওপরে লিখলাম, যার বয়স জানতে চাইছে তার নাম্বারকে ওপরে লিখতে হবে, ঠিক আছে। চলো এবারে আমরা নিচে কি লিখব, নিচে আমরা লিখব, নিচে নাম্বারটা লেখার আগে আমরা দেখব এই যে যেটা আমরা লিখেছি না, এই যে 72, 72 এইটা কার বয়স বলো তো, 72 এইটা কার বয়স, দেখো লেখাই রয়েছে, দেখো 72টা কার বয়স, দেখো লেখাই আছে মানিক বাবুর বয়স, মানিক বাবুর বয়স কত লেখা রয়েছে, মানিক বাবুর বয়স হলো 72, তাই তো। তাহলে এইটা যার বয়স তার অনুপাতটাকে নিচে লিখতে হবে, বোঝা গেল। তাহলে আবারও বলে দিই, দেখো এইখানে আমি কার বয়স লিখেছি, 72টা কার বয়স, মানিক বাবুর। তাহলে এই অনুপাতের এখানে দেখবো মানিক বাবু মানে কত, দেখো মানিক বাবু মানে হলো 9, তাই না, মানিক বাবু মানে কি 9, বোঝা গেল, মানিক বাবু মানে 9, মানিক বাবু নামটা সেকেন্ডে রয়েছে দেখো 9, তাই না। তাহলে যার বয়সটা এখানে দেওয়া রয়েছে তার নাম্বারটাকে আমি নিচে লিখব, ঠিক আছে, যার বয়সটা দেওয়া রয়েছে তার নাম্বারকে নিচে লিখব। তাহলে 9টাকে আমরা কোথায় লিখব, নিচে লিখব, লিখে কাটাকুটি করব, শেষ হয়ে যাবে। তাহলে এই যে দেখো এবারে আমরা এরমভাবে দাগটা কেটে দিই, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 9কে 9, 9 8 72, তাই তো। তাহলে 9 দিয়ে 9কে ভাগ করলে কত হলো 1, আর 9 দিয়ে 72কে কাটলে কত হলো 8, তাহলে 8 ইন্টু 7, তাহলে কত হবে 7 8 56 বছর, বোঝা গেল। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে এবারে দেখো আমরা করব 9এর দাগের অঙ্কটা, 9এর দাগের অঙ্কে দেখো ঠিক একইভাবে দুটো বইয়ের দামের অনুপাত বলে দিয়েছে 2:5, প্রথম বইয়ের দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইয়ের দাম কত। 9এর দাগের অঙ্ক স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট 9এর দাগের অঙ্ক, 8 9 10 প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো দুটি বইয়ের দামের অনুপাত, তাহলে চলো আমরা এখানে লিখব বইয়ের দুটি বইয়ের দামের অনুপাত, দামের অনুপাত কত বলে দিয়েছে, চলো আমরা একটু দেখি। দুটো বইয়ের দামের অনুপাত হলো কত বলে দিয়েছে, 2:5। এই কথাটার মানে কি, মানে হলো দুটো বই, তার মানে প্রথম বইটা হলো 2, দ্বিতীয় বইটা হলো 5, এটা হলো প্রথম বই, প্রথম বই মানে কত 2, দ্বিতীয় বইটা মানে কত 5, 5। তাহলে এবারে দেখো প্রথম বইয়ের দাম, তাহলে দেখো আমি এখানে লিখবো কি, প্রথম বইয়ের দাম বলে আমি দেখো লিখছি, প্রথম বইয়ের দাম কত রয়েছে, প্রথম বইয়ের দাম দেখো বলেই দিয়েছে 32 টাকা, 32.20, মানে 32 টাকা 20 পয়সা, তাই তো। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, দ্বিতীয় বইয়ের দাম, তাহলে চলো আমরা এখানে লিখবো কি, দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম, এটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে, তাই না। তাহলে চলো আমরা দ্বিতীয় বইয়ের দাম বের করব, কিভাবে করব, আগের বারের অঙ্কটার কথা মনে করো, 8এর অঙ্কটা। দেখো একটা বইয়ের দাম কিন্তু আমরা জানি, কোন বইটার দাম জানি বলো তো, এই যে দেখো প্রথম বইটার দাম কিন্তু আমরা জানি, কত জানি
32 টাকা 20 পয়সা, সেটাকে আগে আমাদের লিখতে হবে। ঠিক আছে, চলো লিখে ফেলি। যে বইয়ের দামটা জানি সেটাকে আগে লিখে ফেলি। 32 টাকা 20 পয়সা, গুণ চিহ্ন দেব, দাগ কাটবো। এইবারে কথা হলো দাগের ওপরে কি লিখবো, এই দাগের ওপরে কত লিখবো। দেখো, যে বইটার দাম আমি জানতে চাইছি সেই বইটা অনুপাতের এখানে কত, সেটাকেই আমরা ওপরে লিখবো। ঠিক আছে, দেখো আমি জানতে চাইছি দ্বিতীয় বইয়ের দাম, তাই না? দ্বিতীয় বইয়ের দাম, দেখো দ্বিতীয় বইয়ের দাম আমি জানতে চাইছি। তাহলে এবার অনুপাতের এখানে চলে আসো, এসে দেখো দ্বিতীয় বই মানে কোনটা, এইটা প্রথম বই, এটা কি দ্বিতীয় বই, তাই না? তাহলে দ্বিতীয় বই মানে কত, 5। বোঝা গেল, দ্বিতীয় বই মানে কত, 5। তাহলে আমি 5কে রাখবো কোথায়, ওপরে। যে বইটার দাম জানতে চেয়েছে তার নাম্বারটাকে রাখবো ওপরে। ঠিক আছে, আচ্ছা এবারে নিচে আমি কি রাখবো, খুব ভালো করে খেয়াল করবে। দেখো এইখানে কোন বইয়ের দাম বলে দিয়েছে, দেখো তো এখানে কোন বইয়ের দাম বলে দিয়েছে, এই যে 32 টাকা 20 পয়সাটা কোন বইয়ের দাম, তার অনুপাতটাকে লিখবো। তোমরা দেখে বলো কোন বইয়ের দাম, এই যে 32 টাকা 20 পয়সা কোন বইয়ের দাম, দেখো প্রথম বইয়ের দাম 32 টাকা 20 পয়সা, তাহলে 32 টাকা 20 পয়সা হলো প্রথম বইয়ের দাম। তাহলে প্রথম বইয়ের অনুপাতটা দেখো কত, এই দেখো প্রথম বইয়ের অনুপাত হলো তোমার কত, 2, তাই না? প্রথম বইয়ের অনুপাত কত, 2, সেই 2টাকে আমাদের লিখতে হবে নিচে। ঠিক আছে, তাহলে নিচে আমরা কি লিখবো বুঝতে পেরেছো তো? চলো আশা করি বুঝতে পারলে। চলো এবারে জাস্ট আমরা কাটাকুটি করব, শেষ হয়ে যাবে। দেখো এইটার নিচে তো কিছু নেই, মানে 1, কাটাকুটি করি, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে আমি যদি এই যে 32.20কে ভাগ করি তাহলে কত হবে, দেখো 32.20কে আমি যদি ভাগ করি না 2 দিয়ে, তাহলে কত হবে বলো তো, এই যে দেখো 2 এককে 2 বিয়োগ করলে 1, 12, 2 6 12, দশমিকটা বসে গেল, 2টা নামলো, তাহলে কত হচ্ছে, 2 এককে 2। বোঝা গেল তো? আচ্ছা তারপরে এই যে জিরোটা এখানে বসে গেল, তাহলে কত পেলাম আমরা, 16 দশমিক, কত পেলাম, 16 দশমিক, এই যে 32.20কে 2 দিয়ে ভাগ করে আমি পেলাম 16.10। তাহলে এই তো আমাদের হয়ে গেল। এবার আমরা জাস্ট একটা গুণ করব, শেষ হয়ে যাবে। কি গুণ করব দেখো, এই যে দেখো 16.10, তার সাথে 5কে গুণ করব। তাহলে দেখো 16.10 আর 5কে গুণ করি, 5 শূন্য শূন্য, 5 এককে 5, দশমিক বসে গেল, 5 6 30-এর শূন্য, হাতে কত রয়েছে, 3, 5 এককে 5 আর 3-এ 8, কত হচ্ছে তাহলে, হচ্ছে কিন্তু 80.50। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এইটা আর এইটাকে গুণ করে পাচ্ছি কিন্তু 80.50 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বইয়ের দাম হলো কত, 80.50 টাকা, মানে 50 পয়সা আর কি। তাহলে এই অঙ্কটা শেষ। আমি এই যে এই রাফগুলোকে মুছে দিই, হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব 10-এর দাগেরটা স্টার মার্কিং করবে, কারণ প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করি। তো দেখো বৃত্তের ব্যাস মানে কি, পরিধি মানে কি, এগুলো সব আমি তোমাদের বলছি। তার আগে আমি একটু লিখে নিই, হ্যাঁ বৃত্তের কি কি অনুপাত দিয়েছে আগে আমি লিখে নিই। বৃত্তের, দেখবে প্রথম লাইনেই বলেছে পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, আমি আগে এইটুকুনি লিখে নিই, ব্যাসের অনুপাত। ঠিক আছে, কত বলে দিয়েছে, অনুপাতটা সমান চিহ্ন দিই, দেখো দিয়ে আমি লিখছি 22:7। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বলে দিয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমি দেখো এখানে লিখবো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার। ঠিক আছে, ডেসিমিটারকে আমি শর্টে মি বলে লিখলাম।
এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, বৃত্তের পরিধি কত। আচ্ছা, এবারে যে ব্যাপারটা বলবো সেটা হলো এই বৃত্তের ব্যাস মানে কি, পরিধি বা মানে কি, এই যে এই দুটো শব্দের মানে আগে আমাদের বুঝতে হবে। পরিধি এ মানেটা কি, ব্যাস এটারই বা মানে কি, সেটা আমরা চলো বুঝে নিই। দেখো তাহলে দেখো এবারে ভাবো, এই হলো একটা বৃত্ত। তাহলে বৃত্তের এইটাকে বলা হয় কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্রের উপর দিয়ে যে লাইনটা যায় এই লাইনটাকে আমরা বলি কি, ব্যাস। বোঝা গেল, এই লাইনটাকে আমরা কি বলি, ব্যাস। আবার দেখো আরেকটা আমি বৃত্ত আঁকছি, বৃত্তের এই কেন্দ্রের উপর দিয়ে যে লাইনটা যায় তাকে আমরা কি বলি, বলি কিন্তু ব্যাস। তাহলে ব্যাসের মানে তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমি বলবো এই পরিধি মানে কি, ঠিক আছে। তাহলে ব্যাসের মানে তোমরা বুঝলে, ব্যাস এই যে ব্যাস শব্দের মানে হলো এই মাঝখান দিয়ে এই যে লাইনটা যাচ্ছে তাকে বলে ব্যাস। এবারে চলে আসবো পরিধিতে। পরিধি মানে কি, পরিধি মানে হলো, ভাবো আমার হাতে একটা ফিতে আছে, ফিতে, সেই ফিতে দিয়ে আমি ভাবো মাপছি বৃত্তের চারিদিক, বাইরের চারপাশ এরকম ভাবে মাপছি 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 মাপছি, এইরকম মাপলাম। এই যে বৃত্তের বাইরের চারিদিকের যে মাপটা, এই মাপটাকে বলা হয় কি, পরিধি। তাহলে পরিধি মানে বোঝা গেল বৃত্তের বাইরের চারিদিকের মাপ। একইভাবে দেখো এই ছবিটায় দেখো তোমরা, পরিধি মানে কি হবে, বাইরের, এই যে দেখো এইখান থেকে আমি মাপবো, এইরকম ভাবে মাপছি মাপছি, এই যে মাপ পেলাম, এই যে বৃত্তের বাইরের চারিদিকের মাপটাকে আমরা বলবো পরিধি। আর ব্যাস মানে মাঝখান বরাবর এই লাইনটাকে বলবো ব্যাস। বোঝা গেল। আচ্ছা এবারে তাহলে আমাদের প্রথম শব্দটা রয়েছে পরিধি, তার মানে 22টা হলো পরিধি। পরিধির নাম্বার কত, পরিধির নাম্বার 22। আচ্ছা তারপরে দেখো রয়েছে পরিধি প্রথমে, তারপরে রয়েছে ব্যাস, তাহলে তারপরের নাম্বারটা ব্যাস, তাহলে এই 7 এটা হলো ব্যাসের নাম্বার, পরিধির নাম্বার কত, 22, পরিধির নাম্বার 22, আর 7 হলো ব্যাসের নাম্বার। প্রথমটা প্রথমের নাম্বার, দ্বিতীয়টা দ্বিতীয়র নাম্বার, ঠিক আছে, দ্বিতীয়টা দ্বিতীয়র নাম্বার, প্রথমটা প্রথমের নাম্বার। ভালো কথা। এবারে দেখো বলে দিয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোন লাইনটা বললাম, এই যে এই লাইনটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 2 মিটার 1 ডেসিমিটার, তাই তো। তাহলে চলো আমরা কি করব, এই 2 মিটার 1 ডেসিমিটারকে আমরা পুরোটাকেই ডেসিমিটারে পরিণত করব। বোঝা গেল কি বললাম, এই যে তোমার 2 মিটার 1 ডেসিমিটার এটাকে আমি কি করব, ডেসিমিটারে পরিণত করব, ডেসিমিটারে। আচ্ছা তোমরা তো এগুলো ক্লাস 6-এ শিখেছো মেট্রিক পদ্ধতিতে। এই যে দেখো কিমি, তারপরে কিমির পরে কি হয় তোমরা জানো সবাই, হেক্টা, হেক্টার পরে কি হয় তোমরা জানো, ডেকা, ডেকার পরে কি হয়, মিটার, মিটারের পরে কি হয়, ডেসিমিটার, তাই না। আমি ডেসিমি বলে লিখছি, তারপরে সেমি, তারপরে কি হয় লাস্টেরটা মিলি, ঠিক আছে, কি হয়, মিলি। এগুলো তো তোমরা শিখেছ। তাহলে আমি মিটার থেকে যেতে চাই ডেসিমিটারে, ঠিক আছে, আমি পুরোটাকে ডেসিমিটার করতে চাই, এই পুরোটাকে আমি ডেসিমিটার করতে চাই। তাহলে আমি কি করব বলো, 2 মিটারকে আমি ডেসিমিটার করতে চাই, তাহলে আমি 2কে কি করব, মিটার থেকে ডেসিমিটারে যেতে চাই, তাহলে আমি আছি মিটারে, যেতে চাই ডেসিমিটারে। তাহলে আমাকে যদি এই দিকে যেতে হয় তাহলে আমাকে গুণ করতে হয়, আর আমি যদি এই দিকে আসি তাহলে আমায় ভাগ করতে হয়। বোঝা গেল। তাহলে আমি যেহেতু মিটারে আছি, যাব ডেসিমিটারে মানে এই দিকে, তাহলে আমাকে গুণ করতে হবে, 1 লিখবো। এবারে কত দিয়ে গুণ করব, দেখো মিটার থেকে ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার মাত্র 1 ঘর, দেখো মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, তাহলে আমি একটা শূন্য বসাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এখানে কি হবে, এই 1 যেমন আছে আছে বসে যাবে। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 2 × 10 = 20, 20 + 1 তাহলে কত হচ্ছে, 21 ডেসিমি, ঠিক আছে। তাহলে আমরা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত পেলাম, 21 ডেসিমিটার। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে,
আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে পরিধিটা কত, বৃত্তের পরিধি। তাহলে দেখো আমরা লিখবো অতএব বৃত্তের পরিধি। ঠিক আছে, আমাদের কাছে জানতে চেয়েছে বৃত্তের পরিধি। তাহলে পরিধিটা কত হবে বলো? আমরা কি করে বের করব? বলেছি প্রথমে ব্র্যাকেট দেব, যার মাপটা জানি তাকে আগে লিখবো। কার মাপ আমরা জানি? ব্যাসের দৈর্ঘ্য আমরা জেনে গেছি। ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য এই যে দেখো 21, ব্যাসের দৈর্ঘ্য 21, সেটাকে আমি আগে লিখবো। লিখলাম, গুণ চিহ্ন দেব, দাগ কাটবো। ওপরে কি লিখবো? যার মাপটা বের করছি, অনুপাতের ওখানে যাব, এই অনুপাত দুটোর মধ্যে যার মাপ আমি বের করছি। কার মাপ বের করছি? পরিধি। তাহলে বলো পরিধি মানে কোন নাম্বারটা? বলো পরিধি মানে কোন নাম্বার? এই যে দেখো পরিধি শব্দটা প্রথমে আছে, তাহলে প্রথম নাম্বারটাই হলো পরিধির নাম্বার। পরিধি মানে তার মানে কত? 22। তাহলে আমি ওপরে কত লিখবো? লিখবো কিন্তু 22। ঠিক আছে, নিচে কত লিখবো বলো? নিচে লেখার সময় আমরা দেখব এই যে 21, এটা কিসের মাপ? এটা কি? এটা দেখো এই 21টা হলো কিন্তু বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাই না? দেখো এই যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? 21। তাহলে 21টা হলো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এই দুটোর মধ্যে ব্যাসের মাপ কোনটা? ব্যাসের মাপ এই দুটোর মধ্যে ব্যাসের মাপ হলো 7, তাই না? এই যে দেখো ব্যাস, এই ব্যাসের মাপ হলো কত? 7। তাহলে সেইটাকে আমরা নিচে লিখবো। তাহলে চলো নিচে লিখবো, কাটাকুটি করব, শেষ হয়ে যাবে। কাটাকুটি করি, দেখো 7 একে 7, 7 দিয়ে 21কে ভাগ করলে কত হবে? 7 দিয়ে 21কে ভাগ করলে হবে 3, তাই না? তাহলে কত পেলাম? 3 ইন্টু 22, 3 আর 22 গুণ করলে 66 ডেসিমিটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কত পেলাম আমরা? 66 ডেসিমিটার। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল অ্যান্সার। এবারে 66 ডেসিমিটারকে তুমি আবার মিটার আবার ডেসিমিটারেও লিখতে পারো। 66 মানে আমরা কি জানি? 66 মানে আমরা জানি এরকম 60 ডেসিমিটার, 60 প্লাস 6, তাই না? 66 মানে আমরা কি বলতে পারি? বলতে পারি 60 যোগ 6, তাই তো? তাহলে 60 ডেসিমিটার মানে কত? 6 মিটার, তাই না? 60 ডেসিমিটার মানে 6 মিটার। তাহলে তোমরা কি করবে? এই যে দেখো 10 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসবে। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে মিটারে আসবে, আর 6 ডেসিমিটার যেমন আছে থাকবে। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, তাহলে কত পাচ্ছি আমরা? দেখো 6 মিটার 6 ডেসিমিটার। তাহলে আমরা এখানে উত্তরে কি লিখবো? 6 মিটার আর কি 6 ডেসিমিটার। তাহলে এইটা হলো উত্তর। তোমরা যদি চাও এইটুকুনি উত্তর লিখবে তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি চাও এই যে এইটুকুনি অ্যান্সার লিখে দেবে আর এইটা করবে না, তাহলে পুরো অঙ্ক রাইট হবে, একদম ঠিক হবে, কোনো চাপ নেই। তোমরা চাইলে এইখানেও অঙ্কটা শেষ করে দিতে পারো। আর যদি চাও যে বইয়ের শেষে যেমন উত্তর আছে সেইভাবে লিখবে, তাহলে তোমাকে কি করতে হবে? ডেসিমিটার থেকে কোথায় যেতে হবে? মিটারে যেতে হবে। বোঝা গেল? ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে। তাহলে দেখো 66কে আমি কিভাবে লিখলাম? 60 আর 6, এই যে দেখো 60, খুব ভালো করে দেখবে, 60 আর কত লিখলাম? 6। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে 60কে আমি 10 দিয়ে ভাগ করলাম, মিটারে নিয়ে আসলাম। দেখো যখন আমি মিটার থেকে ডেসিমিটারে গিয়েছিলাম তখন কি করেছিলাম? মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার সময় 10 দিয়ে গুণ করেছিলাম, মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার সময় 10 দিয়ে গুণ। এবারে আমি যখন ডেসিমিটার থেকে আবার মিটারে ফেরত আসছি তখন 10 দিয়ে কি করব? ভাগ করব, তাই না? বোঝা গেল? মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার সময় আমি যদি গুণ করে থাকি, তাহলে ডেসিমিটার থেকে আবার যদি আমি মিটারে আসতে চাই তাহলে আমি 10 দিয়ে ভাগ করব। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো 11 দাগের অঙ্কে বলে দিয়েছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে দেখো
সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন প্রতিযোগিতায় নাম দিয়েছে, আর ষষ্ঠ শ্রেণীতে 90 জনের মধ্যে 140 জন নাম দিয়েছে। কোথায় প্রতিযোগী বেশি আমি কি করে বুঝবো? দেখো, কোথায় প্রতিযোগী বেশি এটা বোঝার জন্য আমাকে দুটো ক্লাসেই 100 জনের মধ্যে তুলনা করতে হবে। দুটো ক্লাসেই আমরা দেখব 100 জনের মধ্যে কতজন প্রতিযোগিতায় নাম দিয়েছে। বোঝা গেল? তাহলেই আমরা পেয়ে যাব যে কোন ক্লাসে প্রতিযোগিতার প্রবণতা বেশি, কোন ক্লাসে নাম দেওয়ার প্রবণতা বেশি। ঠিক আছে, ভাবো আমি ধরে নিচ্ছি ক্লাস 7 আর ক্লাস 6। আচ্ছা, ক্লাস 7-এ আমি ধরে নিচ্ছি 80 জনের মধ্যে নাম দিয়েছে 3 জন, আর ক্লাস 6-এ আমি ধরে নিচ্ছি 10 জনের মধ্যে নাম দিয়েছে 2 জন। এবারে তোমরা আমাকে বলো যে কোন ক্লাসের বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতায় নাম দেওয়ার প্রবণতা বেশি। ক্লাস 7-এ নাম দিয়েছে 3 জন, আর ক্লাস 6-এ নাম দিয়েছে 2 জন। তাহলে তোমরা বলবে যে স্যার এই ক্লাসের বাচ্চারা বেশি নাম দিয়েছে, কিন্তু ব্যাপারটা একদম সেরকম নয়। এই ক্লাসে বাচ্চা অনেক বেশি, 80 জন, 80 জনের মধ্যে মাত্র 3 জন নাম দিয়েছে, আর এই ক্লাসে 10 জনের মধ্যে 2 জন নাম দিয়েছে। তাহলে কোন ক্লাসের বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রবণতা বেশি এটা আমায় বুঝতে গেলে দুটো ক্লাসেই আমি দেখব 100 জনের মধ্যে কতজন নাম দিচ্ছে, 100 জনের মধ্যে তুলনা করতে হবে। আমি দেখব এই ক্লাসে 100 জনের মধ্যে কতজন নাম দেয়, আর দেখব এই ক্লাসেই বা 100 জনের মধ্যে কতজন প্রতিযোগিতায় নাম দেয়। 100 জনের মধ্যে দুটোকে দেখো সেম করব, এই ক্লাস আর এই ক্লাসের বাচ্চাদের আমি সেম বানিয়ে নেব, সমান সমান 100 জন 100 জন। এবারে আমি দেখব কতজন নাম দিচ্ছে, তাহলেই আমি বুঝতে পেরে যাব, তাই না? তাহলে চলো আমি সেই কাজটাই করি। প্রথম ক্লাসটা হলো সপ্তম শ্রেণী। আচ্ছা, তাহলে দেখো আমি প্রথমে এখানে লিখব কি, সপ্তম শ্রেণী বলে হেডিং করি, সপ্তম শ্রেণী। তো সপ্তম শ্রেণীতে দেখি কিরকম কি নাম দেয়। তাহলে দেখো, সপ্তম শ্রেণীতে তোমরা বলো কতজনের মধ্যে কতজন নাম দিয়েছে, 150 জনের মধ্যে 90 জন। তাহলে 150 জনের মধ্যে মধ্যে 90 জন নাম দিয়েছে, নাম দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখবো ঐকিক নিয়মে করব, একজনের মধ্যে কতজন দিয়েছে, তাহলে কি হবে 90 ভাগ 150। এবারে আমরা দেখব 100 জন যদি থাকে তাহলে কতজন নাম দেয়, 100 জনের মধ্যে কতজন নাম দেবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 90 ভাগ 150, এবং এই 100টাকে আমরা কি করব, গুণ করব, তাই না? 100টাকে আমি গুণ করব, তাহলেই হয়ে যাবে। কাটাকুটি করি, দেখো নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটলাম, আর কি কাটবে, দেখো এখানে রয়েছে 10, তাই না? তাহলে এখানে রয়েছে 10, আর এখানে কত 15। তাহলে দুজনকেই আমি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে 2, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 3 হবে, তাই না? আবার দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 9কে ভাগ করলে কত, 3 তিরিককে 9, শূন্যটা কেটে এখানে বসে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, দেখো পাচ্ছি কিন্তু দেখো 30 ইন্টু 2, 30 আর 2 গুণ করলে কত হবে 60, এই এত জন। তাহলে 100 জনের মধ্যে কতজন নাম দেবে, 100 জনের মধ্যে নাম দেবে 60 জন। এইবারে আমরা করব সপ্তম শ্রেণী, তো হয়ে গেল। এবারে আমরা করব ক্লাস 6-এ, ষষ্ঠ শ্রেণী। তাহলে তোমরা এটা জাস্ট মনে রাখবে, আমি এই জায়গাটা মুছে দিয়ে করছি, হ্যাঁ। তোমাদের শুধু এটা মনে থাকবে তো যে ক্লাস 7-এ কতজন নাম দিয়েছে, ক্লাস 7-এ নাম দিয়েছে কিন্তু মনে রাখবে 100 জনের মধ্যে 60। চলো এবারে আমি করব ক্লাস 6, মানে ষষ্ঠ শ্রেণী। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো ষষ্ঠ শ্রেণী বলে আমরা হেডিং করব, কি করব, ষষ্ঠ শ্রেণী বলে দেখো আমি হেডিং করলাম। আচ্ছা, কতজনের মধ্যে কতজন নাম দিয়েছে বইয়ের মধ্যে তোমরা দেখবে, বলেই দিয়েছে দেখো 90, সরি 140 জনের মধ্যে 80 জন, তাই তো?
তাহলে দেখো আমরা লিখবো 140 জনের মধ্যে 140 জনের মধ্যে 80 জন নাম দিয়েছে। ঠিক আছে, নাম দিয়েছে। তাহলে আমরা দেখব একজনের মধ্যে কতজন নাম দিয়েছে, একজনের মধ্যে কতজন দিয়েছে, তাহলে 80/, কত হবে, 140 জন। এবারে আমরা দেখব 100 জনের মধ্যে কতজন নাম দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা করব কি 100 জনের মধ্যে কতজন নাম দিয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখবো 100 জনের মধ্যে কতজন নাম দিয়েছে, তাহলে হবে 80/140 ইন্টু 100। ঠিক আছে, কাটাকুটি করি, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটবো। আচ্ছা এবারে দেখো, আমি দেখো এই যে 10 আর 14 দুজনকেই আমি 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 14কে ভাগ করলে কত হবে, 7। 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে, 5। তাহলে আর তো কাটাকুটি যাবে না, তাহলে থাকছে কত, 80 ইন্টু 5 মানে কত, 5 × 8 = 40, 400। আর নিচে কত রয়েছে, 7। বোঝা গেল? তাহলে কতজন নাম দিয়েছে ষষ্ঠ শ্রেণীতে 100 জনের মধ্যে কতজন নাম দিয়েছে, 400/7। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখি ষষ্ঠ শ্রেণীতে কতজন নাম দিয়েছে, 400/7। সপ্তম শ্রেণীতে কতজন, 60। আচ্ছা এবারে আমরা উত্তর লিখব, জাস্ট উত্তরটা লিখব। তো আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা উত্তর লিখব। তাহলে দেখো আমরা উত্তরে এবারে কি লিখব, বলেছে আমাদের কাছে কি বলে জানতে চেয়েছে, বলেছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো আমাকে অনুপাতে প্রকাশ করতে বলেছে, তাহলে আমি আগে লিখবো সপ্তম শ্রেণী। তাহলে দেখো আমি এখানে লিখছি সপ্তম শ্রেণী। অনুপাতে প্রকাশ করতে বলেছে, অনুপাতের চিহ্ন দিলাম। তারপরে দেখো আমি লিখছি ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণী। তাহলে বলো কোথায় প্রতিযোগী বেশি। সপ্তম শ্রেণীতে দেখো কত রয়েছে, সপ্তম শ্রেণীতে দেখো রয়েছে 60। তাহলে আমি দেখো এখানে লিখবো কি 60 অনুপাত। এবারে ষষ্ঠ শ্রেণীতে কত রয়েছে, 400/7। ঠিক আছে, আচ্ছা 60-র নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে। তাহলে দেখো এখানে আমরা কিরকম ভাবে করব, আমরা এই যে এই ভগ্নাংশের দেখো নিচে রয়েছে 7, এই সরি 1, এখানে দেখো নিচে কত রয়েছে 1, আর এর দেখো নিচে কত রয়েছে 7। তাহলে আগে আমরা এই 1 আর 7-এর লসাগু করব। 1 আর 7-এর লসাগু করব, কত হবে 1 আর 7-এর লসাগু, 7 হবে। এই যে লসাগুটা আমরা পেলাম, সেই লসাগুটাকে আমরা কি করব বলো তো, একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব। মানে ব্যাপারটা হলো এই যে দেখো 60, তার সাথে আমি গুণ করব কত, এই যে 7-কে। আচ্ছা তারপরে দেখো এই যে 400/7, তার সাথে আমি কত গুণ করব, এই যে লসাগুটাকে মানে 7-কে, তাহলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এইটাকে যদি আমি গুণ করি কত হবে বলো, 7×6 = 42 আর 0। আবার দেখো এখানে কি হচ্ছে, এই যে দেখো নিচে 7 ওপরে 7 কেটে যাচ্ছে, তাই না? তাহলে থাকছে কত, 400। বোঝা গেল? এবার দুটো সাইডে এই যে অনুপাত, তার দুটো সাইডে দুটো শূন্যকে কেটে দেব। আর 42 আর 40 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে। 2 দিয়ে 42-কে ভাগ করলে কত হবে, 21। 2 দিয়ে 40-কে ভাগ করলে কত হবে, 20 হবে। তাহলে আমি কি করলাম বলো, 42-কে 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, 40-কে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে বলো সপ্তম শ্রেণী মানে কত, সপ্তম মানে হলো 21। ষষ্ঠ মানে কত, এই যে ষষ্ঠ শ্রেণী মানে কত, ষষ্ঠ শ্রেণী মানে হলো 20। তাহলে বেশি কোথায়, 21, 21টা বেশি, 20টা কম। তার মানে সপ্তম শ্রেণী মানে বেশি, ষষ্ঠ শ্রেণী মানে কম। তাহলে কোথায় প্রতিযোগিতা বেশি, প্রতিযোগীর সংখ্যা বা প্রতিযোগিতার প্রবণতা বেশি কোন ক্লাসে, সপ্তম শ্রেণীতে। তাহলে এটাই তো তোমরা অ্যান্সারে লিখে দেবে। ঠিক আছে, বলে দিয়েছে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, তাহলে লিখবে উত্তরে যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে দেখো আমি এই জায়গাটাতে লিখে দিচ্ছি উত্তর। ঠিক আছে, দেখো উত্তরে তোমরা লিখবে
কি লিখবে? সপ্তম শ্রেণীতে শ্রেণীতে প্রতিযোগী বেশি। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব লাস্ট 12 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে দুটো সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে দেখো প্রথমেই আমরা লিখব দুটি সংখ্যার অনুপাত। দুটি সংখ্যার অনুপাত, ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত কত হবে? দেখো দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে হবে 5:7, তাই তো। তারপরে দেখো বলে দিয়েছে সংখ্যা দুটির গসাগু, তাহলে দেখো আমি এখানে লিখবো গসাগু। তাহলে গসাগু কত দেখো বলে দিয়েছে 13। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে অতএব আমরা সংখ্যা দুটো কি কি হবে? সংখ্যা দুটো হবে গসাগুর সঙ্গে, এই যে এই গসাগুর সাথে এইটাকে গুণ করলে প্রথম সংখ্যাটা পেয়ে যাব, এইটাকে গুণ করলে কি পেয়ে যাব? দ্বিতীয় সংখ্যাটা। তাহলে আমরা জাস্ট এরকম লিখবো, সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো, তাহলে কত হবে সংখ্যা দুটো? তাহলে গসাগুর সাথে আমি গুণ করব, 13-র সাথে কত গুণ করব? এইটাকে 5-কে, তারপরে আমি গুণ করব আবার এই গসাগুর সাথে, কাকে গুণ করব? এই যে 7-কে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 13 5 13 কত? 65, 7 13 কত? 91। এই তো দুটো সংখ্যা, এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার তোমরা গসাগু করবে, দেখবেই 13 আসবে, তাই না? হয়ে গেল অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।